দর্শক আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা। দর্শক আপনারা জানেন যে দেশে অঘোষিত লকডাউনের মধ্যেও আমরা দেখছি যে পোশাক কারখানা খোলা আছে, সেই অনুমতি সরকার দিয়েছে এবং অন্যান্য কলকারখানাগুলো খোলার বিষয়েও কথাবার্তা চলছে এবং একই সাথে আমরা দেখছি যে দোকানপাটগুলো সীমিত আকারে খোলা আছে। কিন্তু আমরা দেখছি যে এখনও ব্যাংকিং কার্যক্রম করোনাকালীন সময়ে যে 3 ঘন্টা কমিয়ে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত করা হয়েছে সেটি এখনও আছে, যার কারণে আসলে এই সময়টাতে গ্রাহকরা বেশ ভোগান্তিতে পড়েছেন। তাই আসলে ব্যাংকিং কার্যক্রম বাড়ানোর বিষয়টি আলোচনায় আসছে ব্যাংকের শাখা আরও বেশি শাখা খোলার বিষয়টিও। এইসব বিষয় নিয়ে কথা বলবে এবং সাথে আসলে প্রণোদনার টাকা যেহেতু ব্যাংকের মাধ্যমে আসবে, ব্যাংকের মাধ্যমে বিতরণ হবে, সেই জায়গাটাতেও আসলে কিভাবে ব্যবস্থাপনা করা যায়, কিভাবে মনিটরিং করা জরুরি এবং কিভাবে সেই ঋণ বিতরণ করা হবে বা হচ্ছে সেই বিষয়টি নিয়েও কথা বলবো। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আছেন সৈয়দ মাহবুবুর রহমান, তিনি ব্যবস্থাপনা পরিচালক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন, তিনি সিনিয়র ব্যাংকার, এবং আমাদের সাথে আরও যোগ দিবেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, তিনি অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক, একই সাথে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান। আমরা আমাদের সাথে যারা যুক্ত আছেন অতিথি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আসলে আলোচনাও শুরু করব, সংশ্লিষ্ট বিষয়ে কথাও বলবো এবং আজকে আমরা আমাদের শিরোনাম ঠিক করেছি ব্যাংকিং সেবা, এ বিষয়ে কথা বলবো। তবে তার আগে আজকের দিনের কিছু অর্থনৈতিক প্রতিবেদন দেখব। আর্থিক কর্মকাণ্ড সচল করতে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক সময়ে আনা উচিত বলে মত অর্থনীতি বিশ্লেষক ও সিনিয়র ব্যাংকারদের। সংশ্লিষ্টরা বলছেন, সীমিত পরিসরে লেনদেনের কারণে নানা প্রতিবন্ধকতায় পড়েছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের নির্দেশনা মেনেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু রাখা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীর এই সময়ে দেশের ব্যাংকিং লেনদেন সীমিত করে আনায় সপ্তাহে 2 থেকে 3 দিন খোলা রাখা হচ্ছে অনেক কর্পোরেট শাখাও। ফলে সীমিত পরিসরে চালু থাকা ব্যাংকগুলোতে বাড়তি চাপ পড়ছে গ্রাহকের। দীর্ঘ সময় থাকতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। করোনা দুর্যোগের এই সময়ে প্রায় 1 মাস পণ্য খালাস করতে পারেনি বাণিজ্যিক আমদানিকারকরা। পরে কন্টেইনার খালাসে ভাড়া মওকুফ করায় কিছুটা গতি ফিরতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকিং সেবার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যাংক ব্রাঞ্চগুলোকে খোলা রাখতে হবে এবং প্রত্যেকটা একটা ব্যাংক হলো একটা রাষ্ট্রের যত কর্মকাণ্ড আছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা সেতুবন্ধন। হেড অফিস সহ ব্রাঞ্চগুলা স্বাস্থ্যসম্মত বিধি মেনটেন করে এটাকে যত সম্ভব চালু রাখা দরকার। আমার মনে হয় ব্যাংকিং আওয়ার এখনকার মতো হইলে একটু ইনসাফিসিয়েন্টই মনে হচ্ছে। এইটা মেইন শাখাগুলো, এক্সপোর্ট ইম্পোর্টের শাখাগুলো যেখানে ফ্যাক্টরি বা মিল কারখানা আছে এবং সেগুলো খোলার নির্দেশ যদি সরকার দেন, তাহলে ওইসব জায়গায় আমার মনে হয় আরেকটু বর্ধিত সময়ের জন্য এই ব্যাংকিং সেবাটা চালু করা দরকার। তবে অধিকাংশ ব্যাংক এডি ব্রাঞ্চের মাধ্যমে বৈদেশিক লেনদেন ও আমদানি রপ্তানি বাণিজ্যের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে বলে দাবি এই ব্যাংকারের। ব্যাংকগুলো এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের এই ছুটি কিংবা লকডাউনের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনিভাবে ব্যাংকগুলো। সুতরাং এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যেটি ব্যাংকের মাধ্যমে পরিচালনা করতে হয়, সেটি যেমন ব্যবসায়ীদের জন্য প্রয়োজন, ব্যাংকের জন্য কিন্তু ব্যাংকের ব্যবসায়ের জন্য কিন্তু সেটা প্রয়োজন। গত 26 এপ্রিল বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে দুপুর 2টা পর্যন্ত করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। গভর্নমেন্টের যে লকডাউনের ধারাবাহিকতায় যদি ভবিষ্যতে গভর্নমেন্ট যেটাকে শিথিল করে, তার ধারাবাহিকতাও বাংলাদেশ ব্যাংক সেই আলোকেই তখন হয়তো শিথিল করবে এই চিন্তা করছে। বন্দর ও বাণিজ্যিক এলাকা ছাড়া গ্রাহকদের সাধারণ ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেক গ্রাহককে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। লকডাউনের এই সময়ে বেড়েছে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর বেচাবিক্রি। দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস ই ভ্যালি বলছে, এখন বিক্রি হওয়া পণ্যের বেশিরভাগই দৈনন্দিন নিত্যপণ্য। তাই রাজধানীর পাড়া মহল্লা সহ দেশের অনেক দোকানকেও আনা হচ্ছে ই ভ্যালি এক্সপ্রেস শপের আওতায়। স্বাস্থ্যবিধি মেনে যা দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার হাতের নাগালে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
দেশে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যাও। করোনা মহামারীর এই সময়ে যাদের অনেকের বিক্রিও বেড়েছে কয়েক গুণ। এই যেমন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি দুর্যোগকালীন এই সময়ে পাড়া মহল্লার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে এসেছেন অনলাইন সেবার আওতায়। 26টি দোকান নিয়ে শুরু করলেও এখন দেশের 30টি জেলায় প্রায় 250টি এক্সপ্রেস শপ রয়েছে ইভ্যালির, যার মাধ্যমে দৈনন্দিন পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছেন খুব সহজেই। ইভ্যালির মাধ্যমে আমরা মোটামুটি ভালো একটা রেসপন্স পাচ্ছি। ইভ্যালি বিভিন্ন প্রণোদনার মাধ্যমে মানুষকে প্রোডাক্ট কিনতে আরও আগ্রহী করতেছে বেশি, বাসায় থাকার জন্য আগ্রহী করতেছে বেশি। অনলাইনগুলো যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদেরকে, সো আমরা আসলে খুব ভালো মতো ঘরে থাকতে পারছি এবং আমাদের মানে দৈনন্দিন যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো খুব স্বল্প সময়ের মধ্যে বুঝে পাচ্ছি আর কি। যদিও স্মার্টফোন, ইলেকট্রনিক্স পণ্য ও আমদানি নির্ভর পণ্য সামগ্রীর বেচাকেনা তুলনামূলক কমেছে। ইভ্যালি জানায় গত এক মাসে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। দুর্যোগকালীন এই সময়ে 31,000-এরও বেশি অর্ডার ডেলিভারি দেওয়া হয়েছে এক্সপ্রেস শপের মাধ্যমে। নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো, অ্যাটলিস্ট সেই পণ্যগুলো যাতে কাস্টমাররা খুব সঠিক এবং দ্রুত সময় পায়, সেই জায়গা থেকে আমরা ইভ্যালি এবং অন্যান্য কমার্স আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের লকডাউন যদি আরও কন্টিনিউ হয়, তাতে যাতে আমরা আমাদের সাপোর্টটা কন্টিনিউ রাখতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ক্যাশ অন ডেলিভারিতেও কাস্টমাররা কিনতে পারবেন, প্রিপেমেন্টেও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অফকোর্স বেশ কিছু প্রোডাক্টে বেশ কিছু দামে ফ্রি শিপিংও আমরা রেখেছি। সরকারি নীতি সহায়তা অব্যাহত থাকলে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সম্ভাবনা আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব বলে মত খাত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কথা বলবো ব্যাংকিং সেবা নিয়ে আজকে, এবং সে বিষয়ে কথা বলার জন্য শুরুতেই আমরা যুক্ত হচ্ছি সৈয়দ মাহবুবুর রহমান। তিনি স্কাইপের মাধ্যমে আমাদের সাথে নিজ বাসা থেকে যুক্ত আছেন। সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি আসলে এখন জানতে চাচ্ছি, যে আমরা শুরুতেই বলছিলাম যে ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চলছে, কিন্তু আমরা যখন দেখছি যে অর্থনীতির কথা চিন্তা করে যখন আমরা দেখছি যে অনেক কলকারখানা সীমিত আকারে খোলা হচ্ছে, আস্তে আস্তে হয়তো সেটি আরও খোলার মাত্রা বাড়বে, কারণ অর্থনীতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে ব্যাংকিং সেবার সময় যদি না বাড়ানো হয়, তাহলে ভোগান্তি কি বাড়বে না? সেক্ষেত্রে আপনাদের আসলে কোনো পর্যালোচনা আছে কিনা, বা বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা আছে কিনা, যদি আমাদেরকে জানান। আসলে কিন্তু আমরা কন্টিনিউয়াস বেসিসে কিন্তু আমরা নাম্বার অফ ব্রাঞ্চেস বাড়াচ্ছি। আপনি যখন শুরুর দিকে দেখবেন যে নাম্বার অফ ব্রাঞ্চ ছিল, আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যেমনি করে লকডাউনে কিছু কিছু সেবা বাড়ানো হচ্ছে, যেগুলি বাইরে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আমরা কিন্তু বাড়াচ্ছি। আপনি দেখবেন যে বেশ কয়েকদিনের বাংলা ব্যাংকের একটা গাইডলাইন এসছে, যেখানে বলা প্রত্যেকটা জেলায় যেন ব্রাঞ্চ খোলা রাখে, সেটা খোলা রাখছি আমরা। আমাদের যে সমস্ত ব্যাংক সেন্ট্রালাইজ অপারেশন আছে, তারা সেন্ট্রালাইজ অপারেশন করছে, সেখানে কিন্তু সব ধরনের ট্রেড বিজনেসের সাপোর্ট দেওয়া হচ্ছে। এট দ্য সেম টাইম যে সমস্ত ব্যাংকের ডিসেন্ট্রালাইজ, সেখানে কিন্তু এডি ব্রাঞ্চগুলো খোলা হচ্ছে। ওভারঅল কিন্তু ধরেন এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু অনেক কমে গেছে। সেই হিসাবে কিন্তু যতটুকু প্রয়োজন আমরা করছি। আপনাদের ওখানে দেখলাম যে আপনাদের যে কোর্টে ক্লিয়ারেন্স ইস্যু হচ্ছিল, ওটা কিন্তু ব্যাংকের জন্য হচ্ছিল না, স্পোর্টের অনেক অ্যাক্টিভিটিস স্লো ডাউন ছিল বা বন্ধ ছিল। সো আমাদের দিক থেকে যেটা সমস্যা, আমরা চেষ্টা করছি, আমরা আমাদের যে সময় কাস্টমার যারা আছে, কাস্টমার কনফিডেন্সে কথা বলছি, এবং কাস্টমারদের কি কি প্রয়োজন সেই হিসাবে কিন্তু আমরা সব সেবাই কিন্তু আমরা দিচ্ছি। আমি এটুকু বলতে পারি আপনাকে নাজিয়া, যে ব্যাংকের দিক থেকে যতটুকু সম্ভব সিকিউর রেখে আমার কলিগদেরকে, সাথে সাথে কাস্টমারদের চিন্তা করে কিন্তু আমরা সম্পূর্ণ সেবাই কিন্তু আমরা দিচ্ছি। জনাব মাহবুবুর রহমান, স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি অবশ্যই বিবেচনায় রেখে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন, যেটি আমরা দেখছি। কিন্তু আমরা আসলে একই সাথে আসলে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে যদি এই কার্যক্রম বাড়ানো যায়, বিশেষ করে আমি যদি বলি যে কিছু কিছু জায়গা আমরা দেখছি যে সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন খোলা থাকছে, এবং ব্যাংকিং সময় যেহেতু কমানো, সেহেতু আসলে সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে প্রয়োজন অনুসারে গ্রাহককে সেবা দেওয়ার জায়গা থেকে এটি আরো বাড়ানোর পরিকল্পনা আপনাদের আছে কিনা? একটা হচ্ছে 2 রকমের সেবা, একটা হচ্ছে ক্যাশ জমা, ক্যাশ নেওয়া, এটা হচ্ছে ডেইলি ট্রানজাকশন। এটাই তো এখন বেশি হচ্ছে, তাই না? শুধুমাত্র ক্যাশ উত্তোলন এবং নগদ জমাই আপনারা বেশি নিচ্ছেন, কিন্তু অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলোরও তো এখন আসলে নজর দেওয়ার সময় এসেছে। সেটা আমি আসছি দুটো ধরনের। একটা হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ থেকে আপনি ক্যাশ জমা এবং ক্যাশ তোলার পাচ্ছেন, সাথে সাথে হচ্ছে যেটা বলছেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার জন্য কিন্তু অলরেডি আমরা আমাদের, যদি আমি মিউচুয়াল ট্রাস্টের কথা বলি, আমাদের কিন্তু হেড অফিস খোলা থাকে ইভেন 3টা-4টা পর্যন্ত। তো ওখানে কিন্তু ব্যাংকিং সেবার ব্যাপারটা যেটা আছে, সেখানে কিন্তু টাইম অনুসারে চলছে না, কিন্তু
শুধুমাত্র ব্যাংক ব্রাঞ্চগুলো টাকা তোলা এবং জমার ব্যাপারে হয়তো একটা মাঝে মাঝে দুটো পর্যন্ত আমরা যাই, এবং তাছাড়া কিন্তু ধরেন যে সীমাটা দেওয়া আছে, আমাদের কিন্তু এটিএম আছে, সিডিএম আছে, সিআরএম আছে, কাস্টমারদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। বরঞ্চ ট্রেডটা যেটা বললেন, এটা কিন্তু আমরা আমাদের বিভিন্ন ব্রাঞ্চ থেকে, আমাদের হেড অফিস থেকে এক্সটেন্ডেড পিরিয়ডে সেবা দিচ্ছি। যারা মাহবুবুর রহমান, এই জায়গায় আমার একটা প্রশ্ন যে আপনারা আসলে ব্যাংকগুলো সবগুলো শাখা খোলা মানে রাখছেন না কেন? এটাতে কোনো নিষেধাজ্ঞা আছে নাকি আসলে প্রয়োজন নেই বলে রাখছেন না? আসলে ব্যাপারটা চিন্তা করেন, আপনি একটু যেটা বললেন যে আমাদের ব্যাংকের যারা কলিগ আছে তাদেরও তো আমাদের সেবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে যে গণপরিবহন কিন্তু ভাবে চলছে না, দ্বিতীয়ত হচ্ছে যে আমি যত বেশি লোক আনবো আমার ব্রাঞ্চে তত বেশি কিন্তু আপনার এই কোভিড আক্রমণের সংখ্যা থেকে যাচ্ছে। সো আমাকে কিন্তু ওভাবে চিন্তা করতে হবে যাতে করে আমার কলিগদের কথা চিন্তা করতে হবে। আমি অবশ্যই সেবা দিতে গিয়ে যদি মারা যায় সেটা কিন্তু ইজ নট দ্য ডিজায়ার্ড আউটকাম। আমরা চেষ্টা করব আমাদের সীমিত একটা কথা খেয়াল রাখতে হবে নাজিয়া, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি টাইম, আমাদের এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে হবে। আপনি যদি মনে করেন এই সময় এসে আমরা রেগুলার ভাবে করতে যাব, তাহলে কিন্তু অনেক ইস্যুস মে কাম আপ। যেখানে সরকার দেখেন সাধারণ ছুটি দিয়েছে, লকডাউন দিচ্ছে, কেন? বিকজ অফ রেস্ট্রিক্টেড মুভমেন্ট, সীমিত মুভমেন্টের জন্য। সেখানে বসে আমি যদি ফুল স্কেলে করতে যাই, আমার কিন্তু উইল গেট এক্সপোজ মোর টু দিস থিং। এটা খেয়াল রাখতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে জীবনের কিন্তু রিপ্লেসমেন্ট নাই। এটা কিন্তু জীবন কিন্তু ইনভ্যালুয়েবল। একটা লোকের জীবন চলে গেলে আমি কিন্তু ফেরত পাবো। সরকার সাধারণ ছুটি দিয়েছে এবং সেটির সাথে মিলিয়ে সেই সাধারণ ছুটির আওতায় আসলে কিছু সেবা খাত বাদ পড়ছে, এবং সেই জায়গা থেকে সরকারই আসলে সিদ্ধান্ত নিয়েছে অর্থনীতি বাঁচাতে কলকারখানা সহ আসলে কিছু কিছু জায়গায় এখন অফিস আদালত খোলার বিষয়টিও আস্তে আস্তে আসছে, দোকানপাট খুলছে। সেই জায়গাটিতে এই প্রশ্ন যে আপনাদের সীমিত লোকবল দিয়েও কাজ করাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আসলে সপ্তাহে 2-3 দিনের জায়গায় যেই শাখাগুলো খোলা সেগুলো সপ্তাহে 5 দিন করা যায় কিনা, বা প্রয়োজন অনুসারে ধীরে ধীরে সেটি বাড়ানোর চিন্তা ভাবনা করছেন কিনা, মানে সেই জায়গাটাতে আসলে কথা বলছি। একটু বলে না যে আমরা কিন্তু প্রতি সপ্তাহে দেখি ওই পার্টিকুলার ব্রাঞ্চে ভলিউম কি ছিল, ট্রানজাকশন লেভেল নাম্বার কতগুলো ছিল, সেইভাবে কিন্তু আমরা কিন্তু নাম্বার অফ ডেজ বাড়াচ্ছি, নাম্বার অফ ব্রাঞ্চ বাড়াচ্ছি। আপনি 2 সপ্তাহ আগে দেখেন যতগুলো ব্রাঞ্চ খোলা ছিল, এখন দেখেন নাম্বার অফ ব্রাঞ্চ কিন্তু অনেক বেড়েছে। বাণিজ্যিক এলাকাগুলোতে কি আপনাদের সপ্তাহে 5 দিন সেবা দিচ্ছে ব্যাংকগুলো? হ্যাঁ, অফকোর্স দিচ্ছি, আমরা অনেকবার সপ্তাহে 5 দিন সেবা দিচ্ছি। এবং আপনি যেটা বললেন, আমরা কিন্তু কাস্টমারদের নিডটা বুঝে কিন্তু আমরা সব কাজগুলো করছি। সৈয়দ মাহবুবুর রহমান, আপনি আমাদের সাথে থাকুন। আমরা ডক্টর জামাল উদ্দিন আহমেদের কাছে যাব, তিনি অর্থনীতিবিদ এবং চেয়ারম্যান জনতা ব্যাংক। ডক্টর জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি আসলে বলছি, যে বিষয়টি নিয়ে শুরুতে আলোচনা করছি, যে আসলে ব্যাংকিং সেবা বাড়ানোর এই মুহূর্তে আসলে প্রয়োজন কতটা, কারণ আমরা দেখছি যে কলকারখানাগুলো ধীরে ধীরে খুলছে, অন্যান্য পোশাকের বাইরে অন্যান্য যে কলকারখানাগুলো সেগুলো আসলে খোলার দাবি উঠেছে, ধীরে ধীরে হয়তো খুলে দেওয়ার বিষয়টিও হয়তো সামনে আসবে, এবং দোকানপাটগুলো সীমিত আকারে খুলছে। সেই জায়গা থেকে ব্যাংক খোলার, ব্যাংকিং সেবার কার্যক্রম বাড়ানো এবং শাখার সংখ্যা বাড়ানো খোলার ক্ষেত্রে সেটা কতটা জরুরি, সেই জায়গায় যদি একটু বলে রাখি যে আমরা দেখেছি যে ক্যাবের পক্ষ থেকেও এরকম একটি তারা দাবি জানিয়েছেন যে ব্যাংকিং কার্যক্রম বাড়ানোর এবং সেবার সময়কাল বাড়ানোর, কারণ তারা বলছেন যে প্রণোদনা বিতরণ করা হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে, সেটাও ব্যাংকের মাধ্যমে। সেই জায়গা থেকে আপনার কাছেই আসলে এই প্রশ্নটি যে এখন ব্যাংকিং কার্যক্রম বাড়ানো আসলে কতটা জরুরি। ডক্টর জামাল উদ্দিন। আমি বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের যে পেশাজীবী এবং ব্যবসায়ী যারা দাবি করছেন, ওনাদের চুক্তি আছে অবশ্যই। ব্যাংকিংটা হলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েরি, এবং ইকোনমিক, দেশের যে ইকোনমিক মেশিনটা চলে সেই মেশিনের একটা অংশ হলো ব্যাংকিং। এখন এই মেশিন যদি বন্ধ হয়ে যায়, একটা অংশ বন্ধ থাকলে কিন্তু পুরো প্রসেসটা বন্ধ থাকবে। ইকোনমিক মেশিনকে চালু বেশি দিন বন্ধ রাখা এটা ঠিক হবে না। সীমিত আকারে WHO রুলস রেগুলেশন অনুযায়ী এবং আমাদের বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের যে নিয়ম কানুন আছে, এগুলা আমরা মেনে চলে আমাদের ব্যাংকিংটা খোলা রাখার জন্য আমরা চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা। আমাদের ব্যাংকে যেমন জনতা ব্যাংকে আপনার আউট অফ 910 ব্রাঞ্চেস আমরা অল্টারনেটিভলি 600 থেকে 700 ব্রাঞ্চ আমরা খোলা রাখছি। জনগণ যাতে এই দুর্যোগের দিনে যাতে জনগণ ব্যাংকিং সেবার কারণে ক্ষতিগ্রস্ত না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায়, সেই জন্য নির্দেশনা দেওয়া আছে। এবং আজকে সকালেও আমি সব আমাদের প্রায় সব
30 জন জিএম এর সাথে মিটিং করেছি, এবং এটা জুমের মাধ্যমে, এবং তাদেরকে পরিষ্কার ভাষায় বলা দেওয়া হয়েছে যে আপনার মানুষ কোনোভাবে এই সেবা থেকে বঞ্চিত হয়ে থাকতে পারবে না, কারণ এই মুহূর্তে আমাদের এই নিরাপত্তাটা দেওয়া উচিত। এবং সেখানে একটা সুবিধা আছে যে ব্যাংকিং সিস্টেম অটোমেশন হওয়ার কারণে এবং ইলেকট্রিসিটি সারা দেশে ইলেকট্রিসিটির প্রবাহটা ঠিক মতন থাকার কারণে এবং দেশে মোবাইল ব্যাংকের অপারেশনটা ঠিকভাবে চলছে এবং দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা চলছে, সেই কারণে যেইটুকু অসুবিধা এখন হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমাদের ব্যাংকের লোকজন যাওয়া আসার অসুবিধা। তারপরেও যে ব্রাঞ্চগুলো খোলা থাকছে ওনারা সেই এলাকাতে ওনারা অবস্থান করছেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু মিনিমাম একটা বাংলাদেশ ব্যাংকের যে রুলস রেগুলেশন দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে, 2টা পর্যন্ত ক্যাশ ডিপোজিট এবং উইথড্রয়াল ছাড়াও আরো 2টা পর্যন্ত যে সময় নির্দিষ্ট করা আছে সেটা থেকেও বেশি সময় আমাদের লোকজন কাজ করছে, যারা এই সময়টাতে আসলে গ্রাহক সংখ্যা কেমন ডিউটিতে আছে। দিস মিন্স যে ডক্টর জামালউদ্দিন, এই সময়টাতে আসলে গ্রাহক সংখ্যা কেমন আপনাদেরই যদি বলি ব্যাংকে? আপনার রাইটলি রান করার জন্য অন্যান্য কতগুলো জিনিসও আমাদের দরকার, যেমন মানে সাবরেজিস্ট্রি অফিস, আমরা লোন প্রপোজাল অ্যাপ্রুভ করে রাখছি, ডকুমেন্টেশন হচ্ছে না, রেজিস্ট্রি অফিস বন্ধ, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার যদি আপনার এই মুহূর্তে সীমিত আকারে তাদের কাজ আরম্ভ করে, এটা আমি দাবি করব যে ল মিনিস্ট্রির আন্ডারে এই ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে তারা এদেরকে যদি তাদের সহযোগিতা আমরা পাই, তাহলে আমরা এই যে করোনা উদ্ভূত যে প্যাকেজগুলা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে বাংলাদেশ ব্যাংক সহ, এই প্যাকেজগুলোকে ইমপ্লিমেন্টেশনের জন্য আপনার আমাদের যে এই সমস্ত ডকুমেন্টেশন প্রসেস কমপ্লিট করার জন্য অন্যান্য অফিসগুলোও কিন্তু খোলা, সীমিত আকারে খোলা রাখতে হবে, যাতে মিনিমাম কাজকর্ম আমরা চালিয়ে যেতে পারি। তা না হলে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা আপনি মানে আশা করছেন বা আশঙ্কা করছেন। আমি আপনার কাছে আবার আসবো। আমি জনাব মোহাম্মদ নুরুল আমিন আপনার কাছে একটু যেতে চাই, তিনিও আমাদের সাথে ফোনে যুক্ত আছেন এবং আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব নুরুল আমিন। একই সাথে প্রশ্ন যেটি করছি, আসলে এই মুহূর্তে আমরা যদি কলকারখানা খোলা রেখে সীমিত আকারে কিছু কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম খোলা রাখছি, কিন্তু ব্যাংকিং সেবা যদি সেই আগের মতোই থাকে, তাহলে আসলে ব্যাংকিং সেবার কার্যক্রমের সময়কাল কমানো থাকে এবং সব শাখা যদি খোলা না থাকে, তাহলে কি আদৌ আমরা যে কলকারখানাগুলো সীমিত আকারে খোলা আছে বা ধীরে ধীরে বাকিগুলো খুলবে অর্থনীতির স্বার্থে, সেগুলোর সুফল কি আদৌ পাওয়া সম্ভব? ধন্যবাদ। আমার আগের যে 2জন বক্তব্য রেখেছেন খুবই সুন্দর বক্তব্য রেখেছেন ওনারা, ব্যাংকের চেয়ারম্যান দুজনেই। আমি এই সঙ্গে একটু যোগ করব শুধু যে দেশে এখন সাধারণ ছুটি চলছে একটি, আরেকটি হচ্ছে লকডাউন। মিল কারখানা খোলার প্রসঙ্গ আসাতেই কিন্তু কথাটা আসছে যে ব্যাংকিং সেবাটা কেমন হবে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে গত সপ্তাহ থেকে আর গার্মেন্টস গুলো খুলে গেল, এই সপ্তাহ বা কখনো যে কোনো সময় এসেনশিয়াল ফ্যাক্টরি কারখানাগুলো খুলে যাবে। সেই যেইখানে বাণিজ্য সেখানেই বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজন, কারণ ব্যাংকগুলোর নামই বাণিজ্যিক ব্যাংক। ব্যবসার সঙ্গে ব্যাংকের সম্পর্ক এটা কোনোভাবেই বিভাজ্য না, কোনোভাবেই না, 100%। আর তাছাড়া ব্যাংকগুলো দেখেন শুধু লোন বা ফ্যাক্টরি কারখানাকে সার্ভিস দেয় তা নয়, ব্যাংকগুলো সেবা দেখেন লাইবিলিটি সাইডে প্রচুর, মানে জমা সাইডে প্রচুর প্রোডাক্ট আছে। সেক্ষেত্রে আপনি মান্থলি আছে, সেক্ষেত্রে মানি ডাবল আছে, সেক্ষেত্রে অনেক অনেক, আমি এখন নাম বলে সময় নষ্ট করছি না। ঠিক লোনের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট, তার উপরে করোনা ইফেক্টের কারণে অনেক প্রণোদনা চলে আসছে, ফলে ব্যাংকিং সেবার পরিধি অনেক বেড়ে গেছে। অনেক ফ্যাক্টরি মিল কারখানার স্যালারি ব্যাংক দিচ্ছে অনেক এইভাবে। যাই হোক, আবার আরেকটি দেখেন যে ব্যাংকের ডিজিটাল যে ব্যাংকিং সেটাও কার্যক্রম বাড়ছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, সবগুলো হচ্ছে। প্রশ্ন হচ্ছে শাখার সংখ্যা এবং 100% খোলা রাখার যে সমস্যাটা সাধারণ ছুটির সময়, সেটা জনাব মাহবুব বলেছেন। বাট কিছু কিছু লোক তো এই সময় একটু সাফার করবেন অবশ্যই,
যেখানে ইউটিলিটি বিল ব্যাংক নেয়, সরকার ইউটিলিটি বিলের জরিমানা মওকুফ করে দিয়েছে। আমি খুব দুঃখজনকভাবে একটি উদাহরণ দেব। গত মাসে অনেকেই খুব ভয়ে ছিল এবং ব্যাংকে যেতে পারে নাই বলে ডিপিএস এর টাকা জমা দিতে পারে নাই। এই আজকে কালকে যাওয়ার পরে ওই ব্যাংক থেকে একটি জরিমানা দাবি করা হয়েছে, মানে লেট ফি। কিছু করার নেই, কারণ কম্পিউটারাইজ সিস্টেমে সেটা হয়তো কম্পিউটারই কম্পিউট করে দেয়। এটা যদি সিস্টেমে চেঞ্জ না করা তাহলে করা যায় না। তাহলে ক্ষুদ্র একটি অংশ কিন্তু এই সেবা থেকে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ ওরা ওই টাকাটা জরিমানা ছাড়া জমা নেয়ই নাই গত মাসের টাকাটা। ইউটিলিটি বিলগুলো আমরা দেখছি যে ইলেকট্রিক বিলগুলো সব ব্যাংক নেয়, আবার ডিজিটালি অনেক দেওয়া যায়। গ্যাস বিলটা সব ব্যাংক নেয়ও না, আবার সব ডিজিটাল বা মোবাইল ফাইন্যান্স সার্ভিসটা দেয়ও না। ওয়াসার ক্ষেত্রেও তাই। ফলে এই বিলগুলো যেহেতু সার্চার্জ মাপ আছে, তারপরে দেখেন কিছু রেগুলার পেমেন্ট আমার মতো আছে যারা ডিউ ডেটে দিতে চায়। প্রশ্ন হচ্ছে কিছু সমস্যা তো এই সময় হবেই, বাট মিল কারখানা, গার্মেন্টস, এক্সপোর্ট ইম্পোর্ট এবং যেই সেবাগুলো জরুরি, এইগুলোর জন্য ব্যাংকের শাখা 100% খোলার দরকার নাই, অথবা 5 দিন না খুললেও ব্যাংকিং আওয়ার বাড়ায় দিয়ে অথবা ওই সবগুলো কাজ ইনক্লুড করা ওই সময়ের মধ্যে। এখন যেমন 10টা থেকে 2টা আছে, এতে আমি মনে করি কোনো সমস্যা নাই, কিন্তু এলাকা ভিত্তিতে অল্টারনেটিভ করা উচিত। আজকে যদি মিরপুর খোলা থাকে এবং কালকে পুরান টাউন খোলা থাকবে, মিরপুর আবার 2 দিন বন্ধ থাকবে, এই সিস্টেমে যেন প্রতি সপ্তাহে একজন কাস্টমার এই সার্ভিসটা পায়। আর এক্সপোর্ট ইম্পোর্ট এবং মিল কারখানার ক্ষেত্রে আমি মনে করি এটা এই সেবাটা যেখানে যেখানে আছে, এই শাখার সংখ্যা কিন্তু 100% নয়। ওই শাখাগুলোতে ব্যাংকিং আওয়ারের পরিধি বাড়ানো যায়। একটু তো অ্যাডজাস্ট করতে হবে কর্মকর্তা কর্মচারীদের। জানি ব্যাংকগুলো কাউকে এই সপ্তাহে আসতে দেয়, কাউকে 2 দিন আসতে দেয়। অনেক ব্যাংক আছে কাউকে নন এসেন্সিয়াল সার্ভিসে 1 মাসও ছুটি দিয়ে দিচ্ছে। এগুলো একদম প্র্যাকটিক্যাল উদাহরণ আছে। এই কথা তো ব্যাংক কর্মকর্তারা অবশ্যই ভালো বুঝেন এবং পালন করবেন স্বাস্থ্যবিধি পালন করার জন্য। আমি বলবো ব্যাংক কিন্তু খুব দ্রুত সময়েই সংক্ষিপ্ত হইলে খুলেছে সবার আগে এবং সে সার্ভিসটা দিয়ে যাচ্ছে। এখন আপনি যেটা বলছেন সেটা পরিধি বাড়ানো, সেটা মিল কারখানা এবং এক্সপোর্ট ইম্পোর্ট এলাকায় বাড়াবেন বলে আমার মনে হয়। এখানে একজন সিইও আছেন, একজন চেয়ারম্যান মহোদয় আছেন, এই বিষয়গুলো ওইভাবেই আসবে এবং আমি মনে করি জনসাধারণের সমস্ত কার্যক্রমগুলো আস্তে আস্তে কভার হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো এবং 3 জন অতিথি আপনাদের কাছেও আবার আসবো। তবে আমাদের বীজ সংলাপে এই মুহূর্তে সময় হয়েছে একটি বিরতি নেবার। ফিরছি একটু পর। দর্শক, আরেকবার আমন্ত্রণ বীজ সংলাপে। কথা বলছিলাম ব্যাংকিং সেবা কার্যক্রম বাড়ানোর এই সময়টাতে কতটা জরুরি সেই বিষয়ে আলাপ আলোচনা চলছিল। আমাদের সাথে আছেন সৈয়দ মাহবুবুর রহমান, তিনি ব্যবস্থাপনা পরিচালক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ। আছেন মোহাম্মদ নুরুল আমিন, সিনিয়র ব্যাংকার। আমি সৈয়দ মাহবুবুর রহমানের কাছে আবার একটু যেতে চাই এবং আসলে ব্যাংকিং সেবা কার্যক্রম বাড়ানোর একটা জায়গায় যদি আমরা আবার যেতে চাই এবং সেই জায়গার বাইরেও আসলে আমরা দেখছি যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এই করোনাকালীন সময়ে, সেটিও আসলে কোনো না কোনোভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই আমরা দেখছি যে সেটা হয়তো ব্যবসায়ীদের হাতে যাবে বা যে খাতগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে সেগুলোতে যাবে। সেই জায়গাতে আমরা আসলে জানতে চাই যে এই প্রণোদনার অর্থ আসলে কিভাবে পৌঁছাবে এবং সেই জায়গাটিতে আসলে ব্যাংকের ভূমিকা কি থাকবে। এখানে কোনো ধরনের রাজনৈতিক কোনো ধরনের চাপ প্রয়োগের সুযোগ আছে কিনা বা কি ভাবছেন এই জায়গাটাতে? আসলে বাংলাদেশ সরকার কিন্তু বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মানে খুব তাড়াতাড়ি কিন্তু রেসপন্ড করেছে। যা আমাদের নিডটা বুঝে উনি কিন্তু বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়েছেন এবং প্রায় 92,000 টাকার প্রণোদনা প্যাকেজ আছে আমাদের। এবং বাট পুরো জিনিসটা কিন্তু নির্ভর করছে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ। কিন্তু এর মধ্যে আবার ধরেন বাংলাদেশ ব্যাংক আবার রিফাইন্যান্সিং স্কিমও নিয়ে এসছে, যেটা একটা ইস্যু ছিল যে এত বড় প্রণোদনা প্যাকেজ, এখানে লিকুইডিটি ক্যান বি ইস্যু। সিআরআর 1.5% কমানো হয়েছে, সেখানে আমরা প্রায় 18,000 কোটি টাকা পেয়েছি এডিশনাল। তারপর আমরা 25,000 কোটি টাকা পেলাম আপনার লার্জ লোনের ক্ষেত্রে, 15,000 টাকা পেলাম। তারপর আবার স্মল লোনে পেলাম 20,000 কোটি টাকা।
25,000 কোটা কিন্তু আমরা পেয়েছি লিকুইডিটি সাপোর্ট, প্লাস ADR রিল্যাক্সেশন এসছে প্রায় 200 বেসিস পয়েন্ট। তো মোটামুটি একটা সাইজেবল লিকুইডিটি কিন্তু অলরেডি অ্যাভেলেবল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার। এখন আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই যে কাস্টমার যারা আছেন তাদের নিড বুঝে, তাদের ওভারঅল স্ট্যান্ডিং কি আছে, এখন পোস্ট কোভিড কি হচ্ছে, তার উপর নির্ভর করে কিন্তু আমরা এই লোনটা দিব। কারণ এন্ডারে খেয়াল করতে হবে না যে এই পুরো রিস্কটা কিন্তু ব্যাংকের উপরে। ইভেন যে আরএনজি এর জন্য যে 5,000 কোটি টাকা দেওয়া হলো সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক 18 মাস পরে কিন্তু রেসপেক্টিভ ব্যাংক থেকে কিন্তু ডেবিট করে নিয়ে যাবে। আমি এই টাকাটা ফেরত পাই কিংবা না পাই, এখানেও কিন্তু তাই। এইটা কিন্তু পুরোটাই নির্ভর করবে ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপ দিক থেকে। সেই জায়গা থেকে আপনার কাছে আরেকটি তাহলে প্রশ্ন, এই জায়গাটি থেকে আমরা প্রণোদনার এই অর্থ দেওয়ার মতো সেই আপনি বলছিলেন যে যেই জমা বা তারল্য আসলে ব্যাংকের আছে কিনা, বা সেক্ষেত্রে আসলে সরকার সমন্বয় করছে কিভাবে? তারল্যর ব্যাপারে যেটা আমি বললাম সেটা কিন্তু অনেকাংশে কিন্তু অ্যাড্রেস হয়ে গেছে। এখন মূল কাজটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের যে ওভারঅল পরিবেশ যেটা আছে এটা ব্যবসা বান্ধব হয়েছে কিনা। ঠিক আছে, আমি কোনো ব্যবসায়ীকে টাকা দিলাম, তিনি প্রডিউস করলেন, প্রডিউস করে মার্কেটে সেল করতে পারছেন কিনা। বিকজ এখন ধরেন দোকানপাট কিন্তু সব কিন্তু একভাবে খোলেনি, এখন শুধুমাত্র ফুড আউটলেট বা শপিং মল গুলো নির্ধারিত সময়, শপিং মলও না, গ্রোসারি স্টোর গুলো এটা নির্ধারিত সময় পর্যন্ত খোলা থাকে। কিন্তু আপনি যদি আসলে সে প্রোডাকশন করে সে যদি বিক্রি করতে চায় তার জন্য কিন্তু পুরো বাজারটা করে দিতে হবে। তো সেটা যদি না হয়, আমি তাহলে কাকে টাকা দিব? টাকা দেওয়ার পর উনি প্রডিউস করে যদি বিক্রি করতে না পারেন তাহলে তো আবার ওই টাকাটাই নষ্ট হয়ে যাবে, বা ওই কোম্পানিটা আরো খারাপ অবস্থায় পড়ে যাবে। এটা কিন্তু ওভারঅল অবস্থা, সার্বিক অবস্থা যখন আমাদের ব্যবসা বান্ধব হবে তখনই কিন্তু ব্যাংকার গুলো আরো প্রোঅ্যাক্টিভলি যাবে। এখানে একটা কথা বলে রাখি না, যে সেটা হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে বা সরকারের কাছে একটা জিনিস চাই যে ঋণের যে ঝুঁকি আছে শেয়ারিং, আমরা ক্রেডিট এনহান্সমেন্ট, বিশেষ করে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি যারা আছে সেখানে ধরেন আজকে আমি 100 টাকা দিচ্ছি, সেখানে 50 টাকার যদি ঋণের ঝুঁকি বাংলাদেশ ব্যাংক নেয় তাহলে কিন্তু ব্যাংকাররা বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু আরো পজিটিভলি সেগুলো দেখবে। কারণ এই মুহূর্তে কিন্তু বিকজ অফ দ্য পোস্ট কোভিড অনেক কিছু কিন্তু স্থবির হয়ে আছে, যেহেতু রিস্কটা অলরেডি ব্যাংকের উপরে, কারণ টাকাটা আমাকে ফেরত আনতে হবে, তাহলে আমি ডিপোজিট দেবো কোথেকে। সেই জন্য যদি বাংলাদেশ ব্যাংক একটা ক্রেডিট এনহান্সমেন্ট প্যাকেজ নিয়ে আসে তাহলে কিন্তু এই যে ঋণ প্রবাহে এটাকে আরো পজিটিভলি রোল প্লে করবে। এই জায়গাটাতে আমার আরেকটি প্রশ্ন, যে আমরা জানি যে জুন পর্যন্ত ঋণের সুদের হার আপাতত সেটা স্থগিত করা হয়েছে, সেটি বলা হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত করার জন্য বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে দাবি উঠেছে। সেই জায়গাটিতে আসলে ডিসেম্বর পর্যন্ত করাটা কতটা সম্ভব, বা এক্ষেত্রে আসলে ঋণগুলো তো পরবর্তীতে ব্যবসায়ীরা বলছেন এটি আবার ফেরত দিতে হবে, সেক্ষেত্রে অনেক ব্যবসায়ী আসলে এখানে ঋণ মওকুফও চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে সেই ভর্তুকিটা আসলে কে দিবে? ব্যাংকের কি সেই অবস্থা আছে? বা এই অবস্থায় গেলে মানে ব্যাংকাররাও যেন তাদের চাকরি টিকে থাকে, ব্যাংক টিকে থাকে এবং একই সাথে ব্যবসা টিকে থাকে, সেজন্য আসলে কি করা জরুরি? এক্ষেত্রে কি সরকার কোনো ভর্তুকি দিতে পারে? ব্যাপারটা হচ্ছে যে সার্কুলারটা মাত্র এসছে, আমরা কিন্তু এখনো ক্ল্যারিটি পাই না কিভাবে এটাকে অ্যাড্রেস করবে, কিভাবে হবে। বাট যদি আমি সার্কুলারটাকে পড়ি যে এই সুদটাকে স্থগিত করা হয়েছে, যে এপ্রিল মে যে সুদটা হবে স্থগিত করা, এবং এটা আয় নেওয়া যাবে না। তাতে করে আমরা দেখছিলাম যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি 14 থেকে 15,000 কোটি টাকা কিন্তু আপনার আয় থাকবে না। এই বিমার যদি চিন্তা করেন আপনি, তাতে কিন্তু প্রায় 14-15,000 কোটি টাকার কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট হবে। সেই ইম্প্যাক্টটাকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিতে পারবে কিনা। একটা কথা খেয়াল রাখতে হবে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু একটা অর্থনীতির হার্ট। আপনি জুটকে রিপ্লেস করেছেন প্লাস্টিককে দিয়ে, প্লাস্টিক করবেন গ্লাসকে দিয়ে, কিন্তু ব্যাংকে রিপ্লেস করা যাবে? তো ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু থাকতে হবে। আজকে যে আমরা যে অর্থনীতি যে উন্নতি দেখছি যেটা, সেখানে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি বিরাট একটা রোল প্লে করেছে। তো আগামী দিনগুলো তো যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রি রাখতে হয় তাহলে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি হেলথটা ভালো হয় সেটা চিন্তা করতে হবে। একটা কথা চিন্তা করেন যে আজকে যে 10 লক্ষ কোটি টাকা বা 11 লক্ষ কোটি টাকা ডিপোজিট যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি আছে, এর কিন্তু ইন্টারেস্ট আমাদের দিতে হচ্ছে। আপনি ডিপোজিট ইন্টারেস্ট কিন্তু আপনাকে আমি দিতেই হবে, আমি পাই আর না পাই। এট দ্য সেম টাইম আমার প্রায় 9 লক্ষ কোটি টাকা কিন্তু লোন আছে, তার 10% কিন্তু অলরেডি আমি ধরে নিই এনপিএল, নন পারফর্মিং, যেখান থেকে আমি পাচ্ছি না। তো বাকি 8 লক্ষ কোটি টাকা থেকে আমাকে কিন্তু আয় করে ওই 10 লক্ষ বা 11 লক্ষ টাকার উপরে ডিপোজিট ইন্টারেস্ট দিতে হবে। যদি ব্যবসায়ীরা এটা চান, ওরা কিভাবে চাচ্ছেন আমি হিসাব করছেন, কিন্তু আমি তো ব্যাংক তাহলে টিকে থাকবে না।
আচ্ছা, সেই জায়গাটাতে থেকে আমি আপনার কাছে আবার আসবো। আমি ডক্টর জামালউদ্দিন আহমেদ, এই বিষয়টাতে আপনার কাছে আসতে চাই যে আসলে জুন পর্যন্ত যেটি ঋণ স্থগিত করা হয়েছে সেটি ডিসেম্বর পর্যন্ত নেওয়ারও দাবি উঠেছে এবং সেই জায়গাটিতে আলাপ আলোচনা চলছে এবং সেই জায়গায় প্রশ্ন উঠেছে আসলে যেহেতু এটি ব্যাংকের টাকা তো আমানতের টাকা একটা সুদ দিতেই হয়, সেই জায়গায় যদি এই ঋণের সুদ হার মওকুফ করা হয় তাহলে আসলে ব্যাংক কোত্থেকে দিবে, বা সেই জায়গাটাতে আসলে কি করা যেতে পারে যেন আমাদের ব্যবসায়ীরাও বেঁচে থাকে, আমাদের ব্যাংকগুলো বেঁচে থাকে, ব্যাংকের সাথে জড়িত যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারাও যেন এই সময়টাতে আসলে কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে, সেই জায়গা থেকে আসলে কি করা যেতে পারে, আপনার পরামর্শ কি? দেখুন, আমরা এখন সেন্ট্রাল ব্যাংকের যে সার্কুলারটা আমরা পেয়েছি এবং সরকারের যে প্রণোদনাটা পেয়েছি, দিস ইজ দি বিগেস্ট চ্যালেঞ্জ ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ টু ইমপ্লিমেন্ট। এই ইমপ্লিমেন্টেশনে আমরা দেখছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমেরিকা, ইউরোপ, উন্নত দেশগুলোও কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনে অনেক হিমশিম খাচ্ছে। এখনো ফাইনাল কোনো কনক্লুশনে না যায়। আমরা এখন যেটা পেয়েছি এটাকে ধরেন প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এইটাকে আপনারা যদি রাইটফুলি আমরা ইউটিলাইজ করতে পারি এবং মানে এই সিস্টেমের ভিতরে টাকাটা ফ্লোটা, ক্রেডিটের যে ফ্লোটা, এটা যদি যেতে পারে তাহলে আমাদের যে ইকোনমিতে যে আপনার যে সাপ্লাইটা, সেই সাপ্লাইতে লিকুইডিটিতে আমাদের প্রবলেম এখন আপাতত আমরা দেখছি না। তো সেই কারণে আমরা উই আর মাচ ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দিস ওয়ান। দিস ইজ আওয়ার চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জে যারা ভালো করতে পারবে, তারা আপনার যারা রিস্ক নিতে পারবে, বিজনেস ইজ এ রিস্ক বাই ডেফিনেশন, এবং সেখানে যারা বিজনেস বড়োয়ার যারা, তাদেরও রিস্ক আছে, ব্যাংকেরও রিস্ক আছে। ইন দ্যাট কেস ব্যাংকাররা যদি বড়োয়াররা বলে যে ডিসেম্বরে কি হবে, আমার মনে হয় দে শুড ফলো বাই দি রুলস অফ দি গেম। এখন যেভাবে আসে সরকার, যেভাবে স্মার্টলি যেভাবে বিষয়টা হ্যান্ডেল করেছে, এইটাকে রাইটফুলি রেসপন্স করে এইটাকে আপনাকে ডিউ ডিলিজেন্স পালন করে আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারি, পরবর্তীতে দেখা যাবে যে পরিবর্তিত পরিস্থিতিতে সিচুয়েশন উইল সে হোয়াট টু ডু। বাট এট দি মোমেন্ট আমাদের যেটা দরকার হলো ইকোনমিকে চালু রাখা। এই চালু রাখার জন্য শুধু ব্যাংক না, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বিএটি, কাস্টমস, ট্যাক্স, কোর্ট, এটা সব চালু রাখতে হবে। এবং পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্ট, ট্রান্সপোর্ট, তারপরে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এবং ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি, এগুলাকে আমাদেরকে এই প্রণোদনার আকারে কিভাবে আমরা আনতে পারি, দ্যাট চ্যালেঞ্জ উই উইল হ্যাভ টু ফেস। এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইট ইজ নাও ওয়ার্কিং অন দিস। এবং সেটা যদি কমপ্লিট করতে যায়, কমপ্লিট করলে অনেক দূর আমরা কিন্তু এগোতে পারবো। আমি আপনার কাছে আবার আসবো ডক্টর জামালউদ্দিন। আমি মোহাম্মদ দুরুল আমিন আপনার কাছে আসতে চাই এই জায়গাটি থেকেই, যা প্রণোদনার অর্থ নিয়ে কথা হচ্ছিল। প্রণোদনার টাকাটি তো ব্যাংকের মাধ্যমেই পৌঁছাবে, সেক্ষেত্রে আসলে ব্যাংকের সাথে তার গ্রাহকের সম্পর্কের ভিত্তিতেই সেই প্রণোদনা যদি আসলে দেয়া হবে এবং এটি আসলে মাধ্যম, সেক্ষেত্রে আসলে সবাইকে এই প্রণোদনার সুবিধা আসলে নিতে পারবে, বা এই জায়গাটিতে কোনো ধরনের অনিয়ম বা সংকট তৈরি হওয়ার কি শঙ্কা আছে, বা সেক্ষেত্রেও কি করা যেতে পারে? ধন্যবাদ। আমরা দেখেছি যে আমাদের সরকার খুবই টাইমলি যে পদক্ষেপগুলো নিয়েছেন, এইগুলো ইমপ্লিমেন্টেশনের ভারটা কিন্তু ব্যাংকিং এর উপরই পুরাটা পড়েছে। সেন্ট্রাল ব্যাংক যেভাবে করেছেন, কিছু সুবিধা দিয়েছেন সিআরআর এবং অন্যান্য এডি রেশিওর ক্ষেত্রে, আর প্রণোদনার ক্ষেত্রেও গভর্নমেন্টের ঘোষণা বাংলাদেশ ব্যাংকের স্রোতে ব্যাংকগুলোর কাছে আসছে, সবগুলো ঋণ আকারে এবং ফেরতযোগ্য। প্রশ্নটা হচ্ছে যে প্রণোদনা যখন শব্দটা ইউজ করেন, প্রণোদনা ভালো জিনিসের সঙ্গে সম্পর্কিত। প্রণোদনা ক্ষতিগ্রস্ত, দুস্থ অথবা যার প্রয়োজন নিরূপণ করা হবে তার ক্ষেত্রে প্রযোজ্য। খেলাপি বা যারা স্লো, যারা প্রণোদনা নিয়েও রিকভার করতে পারবে না, যেটা মাহবুব সাহেব শঙ্কা করছেন, টাকাটা তো ফেরত আসতে হবে, ব্যাংকে তো বাংলাদেশ ব্যাংক নিয়ে যাবে, এই সংখ্যাটা। ব্যাংকও তো ব্যবসা করেন,
ব্যাংক ও এলটিইউ এর সদস্য, প্রচুর আপনি ইনকাম ট্যাক্স দেন ব্যাংকগুলোর পাবলিক লিমিটেড কোম্পানি, এই দেশের প্রায় 30টা প্রাইভেট ব্যাংক, তাদের স্টেক হোল্ডার আছে, স্পন্সর এবং শেয়ার হোল্ডারদেরকে মিলে বছরের শেষে ডিভিডেন্ডের প্রশ্ন আছে। এখন আমি আজকে দেখলাম যে ডিভিডেন্ডও আটকায় দেওয়া যায় কিনা এরকম একটি চিন্তা ভাবনা আসছে। সেই ক্ষেত্রে সরকারকে খুব প্রুডেন্ট ডিসিশন নিতে হবে যে কি করা যায়। প্রসঙ্গ হচ্ছে প্রণোদনা, যেইটুকু ঘোষণা করা হচ্ছে আমি মনে করি এইটুকু দাবি দেওয়ার প্রেক্ষিতে অথবা সরকারের অবজারভেশনের পক্ষেই হয়েছে। তার উপর যদি আরো কিছু দাবি, আরো কিছু লোড এখন করা হয়, তাহলে এইগুলো ইমপ্লিমেন্ট করতেই তো জুনের মধ্যে করা সম্ভব কিনা। কারণ আপনি একটা জিনিস দেখেন, এপ্রিলের বেতন প্রণোদনা থেকে দেওয়া হবে, এপ্রিল মে জুন মাসের গার্মেন্টসের। যদি এই মে মাসের মধ্যে আমরা এই মে জুন ঠিক করতে না পারি, তাহলে কি করে আগামী মাসের ফার্স্ট থেকে বেতনটা দিব? ব্যাংকের উপর দায়িত্ব প্রণোদনাটা প্রায় গার্মেন্টস খাতে আমরা দেখছি যে 2000 কোটি টাকার মতো এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ছাড় করেছে। বেতনটা তো এপ্রিলের বেতন দিতে হবে, এপ্রিলের বেতন তো এই মাসের যে কোনো দিনের মধ্যে দিতে হবে, সেই জন্য ছাড় করেছেন। আমি বলি যে সরকার এবং বাংলাদেশ ব্যাংক তো রাইটলি যে সময় করার এগুলো করছেন, কমার্শিয়াল ব্যাংকগুলো এটা ইমপ্লিমেন্ট করবেন। প্রশ্ন হচ্ছে আপনি দাবি দেওয়ার কথা যে বললেন, সেটার ক্ষেত্রে বলছি যে জুন পর্যন্ত তো আমি মনে করি নতুন আর কোনো দাবি এই মুহূর্তে ওটা উচিত না। কারণ এই প্রণোদনার এই কাজটা অনেক বড়। বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা 12 তারিখে করেছেন, এই সার্কুলারটাও তো স্টেটমেন্টের লিস্ট 11 পেজের। না, আমার প্রশ্ন ছিল যে প্রণোদনার এই অর্থ পেতে গিয়ে আবারও কি যারা ঋণ খেলাপি তারাই সুবিধাটা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, বা তারাই আবার এই সুবিধাটা নেন কিনা, সেই জায়গাটিতে আপনারা কি ভাবছেন? এবং এই প্রশ্নটির উত্তর জানবো আমরা একটি বিরতি নেব। বিরতি থেকে এসে দর্শক আপনারা তিনজনে আমাদের সাথে, অতিথিরা আপনারা তিনজনে আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক আপনারাও থাকুন, আমরা ফিরছি একটু পর। আরেকবার স্বাগত বীজ সংলাপে। কথা বলছিলাম ব্যাংকিং সেবা নিয়ে। আমি এবার শুরুতেই সৈয়দ মোহাম্মদ নুরুল আমিন আপনার কাছে জানতে চাই, এবং যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে প্রণোদনার অর্থ কি আবারও খেলাপিদের পকেটেই যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে, বা সেই জায়গাটিতে কি করা যেতে পারে? আমি প্রথমেই বলছি যে প্রণোদনা শব্দের সঙ্গে উৎসাহিত করার ব্যাপার। প্রণোদনা বলতে উৎসাহিত, এবং এই ক্ষেত্রে ভালো, ক্ষতিগ্রস্ত এবং নিডি এইরকম ক্ষেত্র জড়িত। এখানে কোনোভাবেই খেলাপি যারা আগের বিহেভিয়ার ভালো নয়, যেমন বাংলাদেশ ব্যাংকের একটি শর্ত ছিল এপ্রিল মাসে বেতন যদি প্রণোদনা থেকে নিতে হয়, তাহলে মার্চের বেতন যারা দিয়েছেন তারা পাবেন। এই ধরনের অনেক কিছু, যে একটা সার্কুলার হচ্ছে বললাম 12 তারিখে বিআরপি সার্কুলার 8, এটা কিন্তু অনেক বড় সার্কুলার এবং বিস্তৃত। সেখানে এই বিষয়গুলো উল্লেখ করা যেহেতু আছে, ক্লায়েন্টরা ব্রাঞ্চে অ্যাপ্লাই করবেন, ব্রাঞ্চ ইভ্যালুয়েট করে সেটা হেড অফিসে দিবেন, হেড অফিস এটা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংকে লিখবেন। বাংলাদেশ ব্যাংকে পূর্ব কনসেপ্ট নিয়ে অথবা লিস্টে নামটা উঠানোর পরে সেটা ক্লিয়ারেন্স আসার পরে ব্রাঞ্চে আসবে। প্রসেসটি কত দীর্ঘ আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশের কনটেক্সটে। সেই ক্ষেত্রে এই প্রণোদনাগুলো বাস্তবায়ন করা আমি মনে করি ভারতের জন্য হওয়া উচিত। যাদের ট্র্যাক রেকর্ড ভালো তার কিন্তু অতি দ্রুত পাওয়া উচিত। এই যেই সময় এখন যাচ্ছে, আপনি যে কোনো কাজ তো যে কোনো সময়ের মতো করলে হবে না। এই কাজটা অনেক সময় আমরা বলি যে ওয়ার ফুটিং এ করতে হবে, এটা ইমার্জেন্সি ফুটিং করতে হবে। এই ভালোদের জন্য এই কাজটা খুব দ্রুত করলে অন্যরাও এটা উৎসাহিত হবেন, যারা তারা ভালো হবেন এবং টাকাগুলো ফেরত দেওয়ার জন্য উৎসাহিত হবেন। আমি খেলাপি হোক মোটেও চাই না, কারণ ব্যাংকগুলো এমনি খেলাপি ঋণের ভারে জর্জরিত। ব্যাংক জাজমেন্ট এখানে খুব ইম্পর্টেন্ট। তার ভালো ক্লায়েন্টকে ব্যাংক সেভাবে করবেন। আমি জানি না চাপের কোনো ব্যাপার স্যাপার এখানে ব্যাংকগুলোর উপর কাজ করবে কিনা, সেটা ব্যাংকগুলো আশা করি সামলাতে পারবে। আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এই সময়টাতে রাজনৈতিক এক ধরনের চাপ থাকে, ব্যাংকগুলোর সাথে লিয়াজও থাকে অনেক ক্ষেত্রেই। সেই ভিত্তিতেই তো এর আগে আমরা দেখেছি যে খেলাপি ঋণের পরিমাণ এতটা বাড়লো, সেই জায়গাটাতে আসলে সংখ্যাটাও আবার এসেছে। আমি মনে করি এর আগে যে 2015 সালে একটি সুযোগ নিল, গত বছরে যে একটি সুযোগ নেওয়া হলো ক্লাসিফিকেশনের, সেক্ষেত্রে কারা পেয়েছেন কারা পান না, এটা আপনাদের এখন তো হিসাব ক্লিয়ার হয়ে গেছে। আমি মনে করি ব্যাংকগুলো
আপনি যে শব্দটা বলছেন আমি সেটা না বলে যে কোনো রকম চাপ বা প্রেসিং নিড থাকতে পারে, সেটা ব্যাংকগুলো তাদের জাজমেন্ট দিয়ে কাজ করবেন, বোর্ড তার মানে সেই আশাবাদ আপনি ব্যক্ত করছেন এবং এই জায়গায় স্বচ্ছতা আপনি চান। মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সৈয়দ মাহবুবুর রহমান, এই প্রশ্নটির জবাবেই আপনার কাছে আসছি যে প্রণোদনার অর্থ একে তো পাওয়া নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে এখানে অনেক ধরনের অসুবিধা আছে, জটিলতা আছে, যার কারণে আছে তারা বলছে যে প্রণোদনার অর্থ প্রাপ্তিটা অনেকের জন্যই সহজ না। আবার আরেকটি শঙ্কার জায়গা আছে যে কারা পাবেন, সেই জায়গাটিতেও কি আসলে খেলাপি ঋণ যারা খেলাপি তারা কি এই জায়গায় সুযোগটা পাবেন, নাকি আসলে ভালো ব্যবসায়ী যারা নিয়মিত ঋণ পরিশোধ করে আসছেন তাদেরকে আসলে এই প্রণোদনার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বা সুযোগ তারাই পাবেন? আসলে যেটা বলছেন একটা স্কোপ রয়ে গেছে। আমি সরাসরি বলবো না যে একেবারেই যে ক্লিন থাকবে, এটা একটা স্কোপ রয়ে গেছে। কেন আপনি যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখেন, গাইডলাইন বা পলিসি তো ভালোর জন্যই ছিল, তারপরে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু খেলাপি ঋণ আছে। তো আপনি যদি পলিসি এবং গাইডলাইন বলেন তাহলে থাকার কথা ছিল না। এখন অনেক সময় হয় ধরেন আমরা কোনো লোন দেই, সেটা ম্যাক্রো ইকোনমিক কারণে বা গ্লোবাল কোনো সিচুয়েশন যেন খারাপ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে লোকটা টাকাটা নিয়ে যে খারাপ উদ্দেশ্যে, সেটাই হচ্ছে এখানে কনসার্নিং। এখন আমি আপনাকে টাকা দিলাম, আপনার সব দেখে টাকা দিলাম, আপনার কোনো সমস্যা হলো কোনো মাইক্রো বা ম্যাক্রো ইস্যুর জন্য, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট একটা সুযোগ কিন্তু রয়ে গেছে। যেমন ধরেন খেলাপি ছিল, কিন্তু তখন 2019 সালে যে নতুন যে নীতিমালা আসলো তাতে করে কেউ হয়তো এর মধ্যে ঢুকে গেছে, এখানে হয়তো কেউ আসতেও পারে, আমি বলবো না যে আসতে পারবে না। তো একটা স্কোপ রয়ে যাবে। এখানে কিন্তু ডিপেন্ড করতেছে রেসপেক্টিভ ব্যাংক তার ডিউ ডিলিজেন্স কিভাবে করবে। এবং আমরা আশা করব আমরা যারা ব্যাংকাররা আছি আমরা এখানে প্রুডেন্টলি আমরা প্রত্যেকটা প্রপোজাল দেখব যাতে করে ঠিক মতো দেওয়া যায়। কিন্তু এখানে যেটা একটু যেমন ভাবে বললেন যে আসলে লোন দিতে গেলে যে সমস্ত কন্ডিশনস গুলো আপনাকে ফুলফিল করতে হয়, এটা শুধু ব্যাংক এবং কাস্টমার নিলেই হবে না। এখানে যে রেগুলেটরি অন্য বডিজ আছে, এসআরও আছে, মানে সাব রেজিস্ট্রি অফিস, রাজু, ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, এইগুলো যদি ঠিক মতো কাজ না করে, আমি লোন দিলাম, অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, আপনি আমাকে ডকুমেন্টেশন করতে পারলেন না, আমি তো লোন ডিসবার্স করতে পারবো না। তো এখানে কিন্তু যেটা বললাম আসলে এখন যে অবস্থা, এই অবস্থায় আসলে আমি লোন অ্যাপ্রুভাল করলেও নিতে পারবেন না। এখানে কিন্তু যারা যারা সার্বিক অবস্থা থাকবে সমস্ত স্টেক হোল্ডারদের কিন্তু কাজ করতে হবে। এখন ওরা যদি না কাজ করা শুরু করেন, আমি কিন্তু টাকাটা ডিসবার্স করতে পারবো না, চাইলেও পারবো না। বাট আমাদের চেষ্টা থাকবে যাতে করে এই লোন গুলো ঠিক জায়গাতেই যায় এবং এটা ঠিক ইউজটাই হয়। বিকজ সরকার অনেক দ্রুততম সময়ে এই কাজগুলো, এই টাকাটা আমাদের দিয়েছেন এবং সরকারের অনেক সদিচ্ছা আছে এই জায়গাটিতে এবং সেই জায়গাটির স্বচ্ছতার কথা আপনারাও বলছেন বা যেন সঠিক জায়গায় প্রণোদনার অর্থ যায়। আমি ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছে আসছি এবং এই জায়গাটিতেই কথা বলছি যে আমরা জানি যে ঋণ খেলাপি অনেকেই আসলে সরাসরি ঋণ খেলাপির হিসেবে পড়ছেন না, যেহেতু আইনে কিছু পরিবর্তন এসেছে। সেই জায়গাটিতে আসলে প্রণোদনার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আমরা কি ধরনের আসলে স্ট্র্যাটেজি নেওয়া উচিত বা দেওয়ার ক্ষেত্রে, যে কাদেরকে দিব বা সেটি কিভাবে নিরূপণ করব বা সেটি কারা মনিটরিং করবে? আপনার দেখুন সেন্ট্রাল ব্যাংকের যে সার্কুলার আছে এই রিলেটেড, এখানে পরিষ্কার ভাষায় বলা আছে যারা ডিফল্টার, ঠিক আছে, তারা কিন্তু এই দাবিদার হবেন না। কিন্তু কাগজে কলমে তো অনেকে ডিফল্টার নেই। না, কাগজ কলমে থাকলে এটা যারা ডিসবার্স করবে এটা দেওয়ার সময় ওই ডিউ ডিলিজেন্স ওনাকে করতে হবে এবং সেটা এখান থেকে যখন আপনার পাঠাইলো ক্রেডিট কমিটি থেকে আপনার বোর্ডের থেকে আপনার যাবে এটা বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক ওয়েল স্ক্রুটিনাইজ, এখানে পরিষ্কার ভাষায় বলা আছে। এবং সেই ক্ষেত্রে রিওয়ার্ডটা তাদের জন্য, রিওয়ার্ড হলো এটা হলো প্রণোদনাটা অনেকটা রিওয়ার্ডের সাথে জড়িত, আর ডিফল্টার জন্য হলো পানিশমেন্টের সাথে জড়িত। আমাদের এখানে সংস্কৃতিটা তো আমরা সবসময় দেখছি যে একটু ভিন্ন পথেই যায়। আপনাদের চেঞ্জ করতে হবে, এই সংস্কৃতি চেঞ্জ করার এখন সময় আসছে এই করোনার মধ্যে দিয়ে। শুধু তো এই প্রণোদনা না, ভবিষ্যতে ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও আসলে যারা ভালো ব্যবসায়ী, যারা নিয়মিত ঋণ পরিশোধ করছেন, আগামী দিনে তাদেরকেও আসলে নিশ্চয়ই ব্যাংকগুলোকে সেভাবেই বিবেচনা করা উচিত ঋণ দেওয়ার ক্ষেত্রে। সৃষ্টি হবে এই কারণ আপনার এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা অত্যন্ত পরিষ্কার এবং সেই সার্কুলারে বলা হয়েছে যে যারা ডিফল্টার তাদের জন্য এটা প্রযোজ্য না।
এরপরও আমরা দেখি যে আসলে সার্কুলারও থাকে, নিয়মও থাকে, আমরাও জানি যে কারা চিহ্নিত কিছু ঋণ খেলাপিও আছে, সবাই জানে। এরপরও নানামুখী চাপের কারণেও আমরা অনেক সময় দেখি যে খেলাপিরাই আসলে অগ্রাধিকার পান এসব ক্ষেত্রে। তারা হোয়াই দে হ্যাভ টু কাম টু বিজনেস, যারা চাকরি করে তাদের রিস্ক কম, যারা রিস্ক অ্যাভার্টার তারা চাকরি করে, আর যারা রিস্ক নিতে চায় টেকার তারা বিজনেস করে। সেই ক্ষেত্রে ব্যাংকও রিস্কিং বিজনেসে আছে, বিজনেসম্যান যারা বড় হয় তারাও কিন্তু রিস্কের মধ্যে আছে। সেই ক্ষেত্রে দে উইল হ্যাভ টু কনসিডার দেয়ার রিস্ক, এবং সেটা তারা কি করবে, এই টাকা নিয়ে উনি ফেরত দিতে পারবেন কিনা। আমরা শেষ করব, তবে এই জায়গাটিতে মনে হয় এই বিষয়ে আমরা আসলে আরো হয়তো আলোচনা করার সুযোগ ছিল, কিন্তু ছোট্ট করে ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছে এই সময়টাতে আসলে ব্যাংকিং খাত যেহেতু সবকিছুর সাথে জড়িত, ব্যাংকিং খাতে চ্যালেঞ্জটা মানে কেমন দেখছেন, ছোট্ট করে যদি বলেন। চ্যালেঞ্জটা অনেক বেশি। আমি প্রথমেই বলেছি, দিস ইজ এ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েরি হিসেবে ব্যাংকিং ইজ দি লিঙ্ক বিটুইন ডিফারেন্ট অ্যাক্টরস অফ দি ইকোনমি। এই অ্যাক্টর গুলা এক একজনের এক এক পারপাস, সেটা সেগুলোর সাথে লিঙ্কটা হলো থ্রু ব্যাংক। এখন আপনি ধরেন গভর্নমেন্ট যে বাংলাদেশ ব্যাংক এখন যে স্পেশাল সাপোর্টটা দিচ্ছে 2000 কোটি টাকা, আপনি বললেন যে এটা দিচ্ছে, সার করছে, সেটা কিন্তু থ্রু ব্যাংকের মাধ্যমে কমার্শিয়াল ব্যাংকের মধ্যে হয়ে যাও, এবং সেই কমার্শিয়াল ব্যাংকের লোকজন তাদের দে উইল হ্যাভ টু টাইটেন আপ দেয়ার বেল্ট, এবং সেখানে তাদেরকে দে উইল হ্যাভ টু স্ক্রুটিনাইজ অল দিস প্রসিডিউরস, এবং সেটা দিয়ে ফাস্টার কুইকার ওয়েতে যাতে সবকিছু ঠিকঠাক করে যোগ্য লোকে পায়, সেই জায়গাটি নিশ্চিত করার কথা বলছেন আপনি। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবুর রহমান আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং ধন্যবাদ মোহাম্মদ নুরুল আমিন আপনাকেও আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। যে কথাগুলো আসলে মোটা দাগে উঠে এসেছে আজকের আলোচনায়, যেহেতু আমরা দেখছি যে অর্থনীতির স্বার্থে, জীবিকার স্বার্থে লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হচ্ছে, সেই জায়গাটিতে ব্যাংকিং কার্যক্রমের পরিসর আরও বাড়ানো, সেবার পরিসর আরও বাড়ানোর বিষয়ে আসলে কথা বলছেন, এবং এটি আসলে যৌক্তিক বা এটি প্রয়োজন, এই কথাটি আসলে বলছেন আমাদের আলোচকরা। এবং একই জায়গা থেকে আসলে যে প্রণোদনার অর্থটি ছাড় করা হবে ব্যাংকের মাধ্যমে, সেখানে যেন স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, এবং যারা আসলেই সত্যিকারের ব্যবসায়ী, যারা সবসময় নিয়মিতভাবে ঋণ পরিশোধ করেন, তারাই যেন অগ্রাধিকার পান, বা তারাই যেন এই ঋণগুলো পান এবং দেশের বিনিয়োগের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সেই জায়গাটিতেই নজর দেওয়া জরুরি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।